ভরা মৌসুম আর আমদানির পরও কমেনি চালের দাম। কিছু কর্পোরেট প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করছে বাজার, অভিযোগ মিল মালিকদের। দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ মত অর্থনীতিবিদদের। আর্থিক খাতে বড় ধরনের নীতি সংস্কারের পরামর্শ। গেল সপ্তাহে ডিএসসির লেনদেন কমেছে প্রায় 1000 কোটি টাকা। টানা পতনে বাজার ছাড়লেন আরো 2000 বিনিয়োগকারী। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। টিসিবির হিসেবে গত বছরের এই সময়ের চেয়ে এবার চালের দাম 8.5% বেশি। ভরা মৌসুম ও আমদানির পরও কমেনি চালের দাম। মানা হচ্ছে না চালের বস্তার জাত ও দাম লেখার নির্দেশনাও। খুচরা ও মিল মালিকরা বলছেন, কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করছে চালের বাজার। সব চালের মজুত তাদের হাতেই। রাজধানীর বাজারে চালের কোনো অভাব নেই, কিন্তু দাম অনেক বেশি। মোটা চালের কেজি কমপক্ষে 52 টাকা, সরু চাল 70 টাকার উপরে। চাউল, ডাল, তরকারি, শাকসবজি সবের দাম বাড়তি, বুঝছেন না? খুব কষ্ট হচ্ছে। চালের ভরা মৌসুম চলছে, আমদানির সুযোগ শেষ হয়েছে 15 মে। তবু চালের বাজারে কোনো প্রভাব পড়েনি। এছাড়া চালের বস্তায় উৎপাদনের তারিখ, জাত ও দাম লেখার নির্দেশনাও মানছে না কেউ। সংকট না থাকলেও চালের বেশি দাম নিয়ে সদুত্তর নেই ব্যবসায়ীদের। এখনো চালের দাম বৃদ্ধি আছে মৌসুম অনুযায়ী আর কি। তখন এখন তো অ্যাভেলেবল চাল আমদানি হবে, সে জায়গাতে চালের অ্যাভেলেবল কোনো আমরা এখনো আমদানি পাচ্ছি না। কর্পোরেট গ্রুপগুলো হালকা প্রোডাকশন করে বিভিন্ন জায়গা থেকে চাউল কিনে সেগুলো তারা প্যাকেটজাত করে অনেক মুনাফা করে লাভ করে। এটাও কিন্তু এক শ্রেণীর একটা বড় অপরাধ। কারণ এখন 60 টাকা চাল কিনে যদি তারা 70 টাকা বিক্রি করে, চাউলের কেজিতে 10 টাকা লাভ করা এটা একেবারেই অন্যায়। এবছর 80 প্রতিষ্ঠানকে 2,07,000 টন চাল আমদানির অনুমতি দেয়া হয়। সময় শেষ হলেও আমদানি হয়েছে মাত্র 280 টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এখন বড় চ্যালেঞ্জ। এজন্য সরকার নানামুখী পদক্ষেপ নিলেও তা কাজে আসছে না বলে মনে করছেন অর্থনীতিবিদরা। শনিবার অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনের শেষ দিনের আলোচনায় এসব কথা উঠে আসে। এ সময় ব্যাংক খাতের খেলাপি ঋণ কমিয়ে আনতে বড় ধরনের নীতি সংস্কারের পরামর্শ দেন তারা। দীর্ঘদিন ধরেই বাড়তি ডলারের দাম। সম্প্রতি 1 লাফে 60 টাকা বাড়িয়ে এর দর 117 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি বাজার ভিত্তিক করায় ঋণের সুদ হারও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতে বাড়বে আমদানি ব্যয় ও পণ্যের দাম। বিবিএসের সবশেষ হিসেবে খাদ্য মূল্যস্ফীতি ছাড়িয়েছে 10%, যাতে চাপে আছেন ভোক্তারা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিভিন্ন নীতি নির্ধারণের সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। যদিও অর্থনীতিবিদরা বলছেন, এর সুফল পাচ্ছেন না সাধারণ জনগণ। তাই দীর্ঘমেয়াদী নীতি গ্রহণের মাধ্যমে জনবান্ধব সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন তারা। সমস্ত কিছু তো আপনি মার্কেটের উপরে ছাড়তে পারেন না। যেমন ডলারকে আপনি মার্কেটাইজ করে দিচ্ছেন, ইন্টারেস্ট রেটকে মার্কেটাইজ করে দিচ্ছেন। টোটাল ইকোনমির তো 50%-এর বেশি মানিটাইজেশনই না। তো এইটি যদি এখন একেবারে সব কিছু মার্কেটের উপর করে ছেড়ে দেন ওদেরকে খুশি করার জন্য, তো সেখানে তো আলটিমেটলি তো মানে সাধারণ মানুষ তো মানে অতটা বেনিফিটেড হবে না। এ সময় করযোগ্য মানুষের কাছ থেকে পর্যাপ্ত রাজস্ব আদায়ের তাগিদ দেন আলোচকরা। তাদের মতে, কর ব্যবস্থা আধুনিকায়ন করা গেলে আদায়ের পরিমাণ আরও বাড়বে। ট্যাক্স রেট কমায়ও 3 গুণ করা সম্ভব, 3 গুণ বৃদ্ধি করা সম্ভব বর্তমান সাইজ থেকে। এখন যেটা আছে কত, 8 লাখ কোটি, 3 গুণ হলে 24 লক্ষ কোটি টাকার বাজেট আগামী 5 বছরের মাথায় দেওয়া সম্ভব। কিন্তু সেটা জন্য যে মেশিনারি, সেই মেশিনারি আমাদের এখানে অ্যানালগ সিস্টেম ভিতরে আপনি এটা দিচ্ছেন না। আলোচনায় উঠে আসে, ডলার সংকট কমাতে রপ্তানি বাড়ানোর বিকল্প নেই। পাশাপাশি পর্যাপ্ত সহযোগিতা ও প্রশিক্ষণের মাধ্যমে প্রবাসী আয় বাড়ানোর তাগিদ দেন অর্থনীতিবিদরা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাকিস্তান ভিত্তিক ব্যাংক আল ফালার বাংলাদেশের কার্যক্রম কিনে নিচ্ছে দেশের ব্যাংক এশিয়া
পিএলসি সম্প্রতি ব্যাংক আলফালার বাংলাদেশ অংশের কার্যক্রম বিক্রির অনুমোদন দিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক। এক বিজ্ঞপ্তিতে দেশটির স্টক এক্সচেঞ্জের বিনিয়োগকারীদের বিষয়টি জানানো হয়েছে। ব্যাংক আলফালার পাকিস্তানের অন্যতম বড় বাণিজ্যিক ব্যাংকগুলোর একটি। কার্যক্রম চালানোর সুবিধার্থে বাংলাদেশে তাদের পুরো সম্পদ এবং দায় বিক্রি করে দিচ্ছে ব্যাংকটি। 2005 সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করা ব্যাংকটির 7টি শাখা রয়েছে। গত বছর ব্যাংক আলফালা বাংলাদেশের কর পরবর্তী মুনাফা ছিল 43 কোটি টাকার বেশি। এদিকে তৃতীয়বারের মতো বিদেশি কোনো ব্যাংকের কার্যক্রম কিনে নিচ্ছে ব্যাংক এশিয়া। সঠিক নীতি সহায়তার অভাবে সম্ভাবনা থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত সফলতা পাচ্ছে না দেশের ইলেকট্রিক্যাল ও লাইটিং শিল্প। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক গবেষণা ও প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য উঠে আসে। এ সময় বক্তারা বলেন, বিদ্যুতের উৎপাদন বাড়ায় এই শিল্পের চাহিদাও বেড়েছে আগের চেয়ে অনেক বেশি। বর্তমানে ইলেকট্রিক্যাল ও লাইটিং খাতের বাজার প্রায় 6,500 কোটি টাকার। এর সঙ্গে জড়িত 5 লাখের বেশি মানুষ। কিন্তু এখনও নানা সমস্যার বিকশিত হতে পারছে না এই শিল্প। তারা বলেন, স্থানীয় নিম্নমানের পণ্যের জন্য ভালো প্রতিষ্ঠান টিকতে পারছে না। পাশাপাশি ভোক্তাদের সচেতনতার অভাবে নকল পণ্যের প্রসার বাড়ছে। লাইটিং শিল্পের উন্নয়নে সরকারের নজরদারি বাড়ানোর আহ্বান জানান আয়োজকরা। তার যেখানে মার্জিন বেশি ওইটাই তার কাছে ভালো হয়। সো সেফটি নিয়ে মাত্র 10% মানুষ কনসার্ন। আমাদের দেশীয় কোম্পানি যখন ফ্লারিশ করবে, এই পুরো মার্কেটের একটা বড় অংশ যদি আমরা বলতে পারতাম যে 80% আর অ্যাবাভ যদি দেশীয় কোম্পানির দখলে থাকে, তখন কিন্তু একই সাথে আমাদের এখানে কর্মসংস্থান বাড়বে এবং বিদেশি মুদ্রার যে খরচের উপর যে চাপটা রাষ্ট্রীয়ভাবে, সেই চাপটাও কিন্তু কমে আসবে। দেশের শ্রমজীবী মানুষের জন্য আলাদা করে শ্রমিক বাজেট তৈরির পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। দুপুরে রাজধানীতে বাংলাদেশ টেক্সটাইলস গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত শ্রমিকদের জন্য কেমন বাজেট চাই শীর্ষক বৈঠকে এমন তাগিদ দেয়া হয়। তারা বলেন, জাতীয়ভাবে শিশু বাজেট, স্বাস্থ্য, শিক্ষা বাজেট আছে, কিন্তু বাজেটে শ্রমিকদের জন্য খুব বেশি আলোচনা করা হয় না। এ সময় সাবেক মন্ত্রী ও পরিবহন নেতা শাহজাহান খান বলেন, শ্রমিকদের বাজেট যেন একটা সুনির্দিষ্ট মন্ত্রণালয়ের অধীনে না হয়। পাশাপাশি শ্রমিকদের কাজগুলো সমন্বয় করতে একটি প্ল্যাটফর্ম করার কথা বলেন তিনি। এ সময় আগামী বাজেটে শ্রমিকদের মজুরি বৃদ্ধির পাশাপাশি রেশনিং, চিকিৎসা, যাতায়াত, আবাসন ব্যবস্থার বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার বলে মনে করেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। পল্লী উন্নয়ন বলে একটা আলাদা খাত রয়েছে, শিল্প খাত বলে একটা খাত রয়েছে, ঠিক আছে, কিন্তু শ্রমিক খাত বলে কিন্তু কোনো খাত বাজেটে নেই। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আহ্বান জানাবো, আমরা সকলেই মিলি, যে শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্যে আপনি নিজে বলেছিলেন রেশনিং ব্যবস্থা বা তাকে একটা কার্ড ন্যূনতম মূল্যে আপনার অন্তত একটা কার্ড ইস্যু করবেন। শরিয়া ভিত্তিক আইসিবি ইসলামী ব্যাংকের মৌলভীবাজার শাখায় নগদ টাকা সংকটে দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা। প্রতিদিন গ্রাহকরা টাকা তুলতে এসে হতাশ হয়ে ফিরছেন খালি হাতে। এতে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে গ্রাহকদের মাঝে। ব্যাংক কর্মকর্তারা বলছেন, এই সমস্যা সাময়িক। মৌলভীবাজার শহরের কোট রোডে অবস্থিত আইসিবি ইসলামী ব্যাংকের শাখায় গত রমজান মাস থেকে নগদ টাকা সংকট দেখা দিয়েছে। ফলে সর্বোচ্চ 10,000 টাকার বেশি উত্তোলন করতে পারছেন না গ্রাহকরা। প্রতিদিন এই শাখায় 20 লাখ টাকার বেশি চাহিদা থাকলেও এর 1/3 গ্রাহকদের বুঝিয়ে দিতে ব্যর্থ শরিয়া ভিত্তিক এই ব্যাংকটি। গত সপ্তাহে গ্রাহকদের বলা হয়েছিল রোববার থেকে এই সংকটের সমাধান হয়ে যাবে, তবে তা হয়নি। একটা সেভিংস অ্যাকাউন্ট এবং একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট, কিন্তু আমাদের দুই থেকে আমরা এখন পর্যন্ত কোনো টাকা উঠাতে পারছি না। 2-3টা ডেট দিচ্ছিল, বলছিল ঠিক হয়ে যাবে 2-3টা ডেটের ভিতরে, এগুলো ঠিক হচ্ছে না। 15 দিন হয়ে গেছে চেক এটা ধরে গেছিলাম, ব্ল্যাঙ্ক চেক, যে তারা কত অ্যামাউন্ট দিব, আজকে তারা 2000 টাকা দিবে। কেন্দ্র থেকে ব্যাংকের এই শাখায় টাকা না পাঠানোয় এই পরিস্থিতি দেখা দিয়েছে। সাময়িক এই সমস্যা শীঘ্রই সমাধান হবে বলে আশা শাখা প্রধানের। কিছু লিকুইডিটি ক্রাইসিস হচ্ছে, ম্যানেজমেন্ট চেষ্টা করতেছে খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। আর কাস্টমার টাকাও আমরা দিচ্ছি প্রতিদিনই, সমস্যাটা বেশি দিন থাকবে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2023 সাল শেষে ব্যাংকটিতে 1823 কোটি টাকার মূলধন ঘাটতি দেখা দেয়। একই সঙ্গে 790 কোটি 4 লাখ টাকা বিতরণ করা ঋণের 87% খেলাপিতে পরিণত হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
সপ্তাহের ব্যবধানে আবারও ঢাকার শেয়ার বাজারে লেনদেন কমেছে প্রায় 1,000 কোটি টাকা। প্রধান সূচক DSE-X কমেছে 143 পয়েন্ট, আর দর কমেছে 74 ভাগ প্রতিষ্ঠানের শেয়ার। টানা পতনে গত সপ্তাহের 5 কার্যদিবসে শেয়ার বিক্রি করে বাজার ছেড়েছেন প্রায় 2000-এর বেশি বিনিয়োগকারী। আবারও লাগাতার দরপতনে দেশের 2 শেয়ার বাজার। বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে 5 কার্যদিবসের মধ্যে 4 দিনই সূচকের পতন হয়েছে। এ সময় প্রধান সূচক DSE-X কমেছে 143.63 পয়েন্ট, অবস্থান করছে 5517 পয়েন্টে। এছাড়া কমেছে DS-30, SME ও ইসলামী শরিয়া ভিত্তিক সূচকও। সপ্তাহ জুড়ে ডিএসসিতে মোট লেনদেন হয় 3,821 কোটি 41 লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল 4,802 কোটি টাকা। সপ্তাহ জুড়ে লেনদেন কমেছে 981 কোটি টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে 7,01,724 কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসসির বাজার মূলধন কমেছে 5,202 কোটি টাকা। এদিকে গত 5 কার্যদিবসে শেয়ার বাজার ছেড়েছেন 2,000-এর বেশি বিনিয়োগকারী। এই অবস্থায় বাজারে আস্থা ফেরানোর তাগিদ বিশ্লেষকদের। ব্যাংকগুলো যেরকম ভালো ডিভিডেন্ড দিয়েছে, তাদের আর্নিংস যা, সেই হিসাবে কিন্তু তাদের কোনো রেসপন্স নাই, কারণ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এত ফান্ড এখানে দিতে আগ্রহী না। দ্যাটস ওয়াই কিছু মেকার তার সাথে কিছু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যোগ সাজসে কিন্তু বাজারটা চালাচ্ছে। একটা শেয়ার 3% 3 দিনে কমছে, আবার কিন্তু পরের দিনই কিন্তু আবার 10% একদিনে বেড়ে যাচ্ছে। তার মানে কি, তারা কিন্তু মানুষের মধ্যে এক ধরনের প্যানিক ক্রিয়েট করার জন্য প্ল্যান ওয়েতে করছে। ডিএসসিতে হাত বদলে অংশ নেওয়া 392টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে 74 ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। এ সময় দর বেড়েছে 85টির, কমেছে 290টির এবং অপরিবর্তিত রয়েছে 17টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম জেনারেশন, দ্বিতীয় এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং তৃতীয় অবস্থানে লাভেলো। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম রিলায়েন্স ওয়ান, দ্বিতীয় লিগ্যাসি ফুটওয়্যার এবং তৃতীয় অবস্থানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। অন্যদিকে বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 225 পয়েন্ট, অবস্থান করছে 16,006 পয়েন্টে। সপ্তাহ জুড়ে মোট লেনদেন হয় 21 কোটি 33 লাখ টাকার শেয়ার। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজার মূল্যের চেয়ে 1.5 গুণ বেশি দাম পেলেও সরকারের কাছে ধান বিক্রিতে চাঁদপুরের কৃষকদের মাঝে অনীহা দেখা দিয়েছে। অ্যাপসের মাধ্যমে আবেদন করতে না পারা, পরীক্ষার ঝামেলা সহ নানা বিষয়কে কারণ হিসেবে তারা তুলে ধরেছেন। খাদ্য অধিদপ্তর বলছেন, কৃষককে সচেতন করতে তারা নানামুখী চেষ্টা করছে। কৃষক উদ্বুদ্ধ না হলে ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ হবে না। চাঁদপুরে এবার 6,106 টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য অধিদপ্তর। দাম ধরা হয়েছে 1280 টাকা মন। এদিকে বাজারে ধানের দাম 800 থেকে 850 টাকা মন। এরপরও সরকারের কাছে ধান বিক্রিতে অনীহা দেখাচ্ছেন কৃষকরা। তারা বলছেন, অ্যাপসের মাধ্যমে আবেদন করতে না জানা, পরিবহন খরচ, পরীক্ষার ঝামেলা, টাকা পেতে দেরি হওয়া, এইসব কারণে তারা সরকারি গুদামে ধান দেন না। আমরা এই সম্বন্ধে বুঝি না, ধান বিক্রি করতে পারি না আর কি, না জানার কারণে। ধান শুকাইছি, শুকিয়ে নিয়ে আবার দিছি, দেওয়ার পরে ব্যাংকে স্পোকেন দিছে, ব্যাংকে গেছি, টাকা লাগে, আমরা ফান্ড প্লেস হয় না, আমরা পরে এসে টাকা নিয়ে ধান হয়। যদি মোটামুটি যে পরিষ্কারটা করি, ওই পরিষ্কার যদি এমনি ধান নেই, তাহলে দেখা যাচ্ছে কৃষকও কিছু লাভবান হইব আর কৃষকে কিছু পাইব। জেলায় এরই মাঝে অ্যাপসের মাধ্যমে আবেদন নেওয়া হচ্ছে। তবে আগের অভিজ্ঞতা থেকে খাদ্য অধিদপ্তর বলছে, লটারি শেষে যেসব কৃষক নির্বাচিত হন তাদের কাছে লক্ষ্যমাত্রার 10 ভাগ ধানও থাকে না। এদিকে কৃষি বিভাগ বলছে, গুদামে ধান দিতে তা ভালোভাবে শুকাতে হবে। উপজেলা পর্যায়ে দপ্তর যেগুলো আছে, উপজেলা খাদ্য দপ্তর থেকে বা LSD সহ এগুলো আমরা লিফলেট বিলি করি এবং মাইকিং করি, যাতে আমাদের সরকারি এই যে খাদ্যশস্য সংগ্রহ টার্গেটটা আমরা ফুলফিল করতে পারি। এটাই আমরা প্রতি বছর করে থাকি। ধান প্রদানের পূর্বে উপযুক্ত পরিবেশে ধানকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে, যাতে খাদ্য গুদামে নিলে আর্দ্রতার কোনো সমস্যা না হয়, এবং ধান পরিষ্কার করে যাতে ধান সরবরাহ করে, সেক্ষেত্রে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। তাদের হাতে ধান থাকা অবস্থায় সংগ্রহ অভিযান পরিচালনার দাবি কৃষকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
খুলনায় সরকারি পাটকল ইজারা নেওয়া প্রতিষ্ঠানগুলো আশানুরূপভাবে মিল পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। তাই ইজারায় পাটকল চালুর বিষয়ে নতুন করে চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। সকালে খুলনার দৌলতপুর পাটকল পরিদর্শনে এসব কথা বলেন তিনি। মার্চে বেসরকারি ব্যবস্থাপনায় চালু হয় খুলনার দৌলতপুর জুট মিল। ফরচুন গ্রুপ ইজারা নিয়ে উৎপাদন শুরু করে পাটকলটিতে। এছাড়া চালুর অপেক্ষায় প্লাটিনাম জুবিলি জুট মিল ও খালিশপুর জুট মিল। শনিবার সকালে পাটকল পরিদর্শন করেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। চালু থাকলেও দৌলতপুর জুট মিলটি পুরোদমে উৎপাদনে নেই, তৈরি হয়নি প্রত্যাশিত কর্মসংস্থানও। এতে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, যে উদ্দেশ্যে পাটকল বেসরকারি খাতে দেওয়া হয়েছে তা পূরণ হয়নি। এই পাটকলগুলি এমন সুন্দর জায়গায় রয়েছে এবং বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে, এগুলিকে নিয়ে নতুন করে ভাববার সময় এসছে। এছাড়া ইজারার শর্ত মানা না হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। বিজিএমসি চেয়ারম্যানকে দ্রুত এ সংক্রান্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন তিনি। এই বিলগুলিতে কোনো শুভ সূচনাও করতে পারেন না অনেকে। আমি ইতিমধ্যে বিজিএমসির চেয়ারম্যানকে সামগ্রিকভাবে যে পর্যবেক্ষণ করেছেন, যা পেয়েছেন তার উপর প্রতিবেদন, জরুরি ভিত্তিতে প্রতিবেদন দেওয়ার জন্য বলেছি। চলতি বছর খুলনা যশোর অঞ্চলে বন্ধ হয়ে যাওয়া জেজেআই, কার্পেটিং, খালিশপুর ও ইস্টার্ন জুট মিল বেসরকারি খাতে স্বল্প পরিসরে চালু হয়েছে। চালুর অপেক্ষায় আরও 4টি পাটকল। 2020 সালে লোকসানের মুখে বন্ধ করে দেয়া হয় পাটকলগুলো। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী